নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা WBPSC প্র্যাকটিস সেট নাম্বার 40 সলভ করব। এই প্র্যাকটিস সেটগুলো মিসলেনিয়াস ও ক্লার্কশিপ দুটো এক্সামের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট আছে। প্রিভিয়াস ক্লাস বা প্র্যাকটিস সেটের যদি ভিডিও তোমাদের মিস হয়ে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনস চেক করে নেবে, সেখানে তুমি সমস্ত জিকে ক্লাস আর প্র্যাকটিস সেটের লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস তোমার কাছে পৌঁছে যাবে। কাল থেকে কিন্তু অঙ্ক ক্লাস শুরু হচ্ছে, তো সেই ক্লাসগুলো কিন্তু সকাল 9টায় হবে। তো সেই সমস্ত ক্লাসের নোটিফিকেশনের জন্য কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আমাদের প্রথম প্রশ্ন। উইচ কান্ট্রি সাইন্ড পার্টনারশিপ এগ্রিমেন্ট উইথ দ্য UNWTO ফর প্রমোটিং ট্যুরিজম? UNWTO মানে হচ্ছে ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। ঠিক আছে, তো কোন দেশ পর্যটন প্রচারের জন্য UNWTO এর সাথে আংশিদারিক চুক্তি স্বাক্ষর করেছে? সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়া। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা। ডিউরিং হুজ রেইন ওয়াজ দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড? কার রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কনিষ্ক। 3 নম্বর প্রশ্ন। দ্য এনশিয়েন্ট ধান্যকাটাকা উইচ ওয়াজ ক্যাপিটাল অফ দ্য সাতবাহানা কিংডম ইজ লোকেটেড ইন উইচ ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশ? প্রাচীন ধন্যকটক, যেটি সাতবাহন রাজ্যের রাজধানী ছিল, অন্ধ্রপ্রদেশের কোন জেলায় অবস্থিত? তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গুন্টুর। ঠিক আছে, গুন্টুর কিন্তু লাল লঙ্কা চাষের জন্য খুব ফেমাস আছে। ঠিক আছে, লাল শুকনো লঙ্কা। 4 নম্বর প্রশ্ন। দ্য ওয়ার্ড বিহারা ইন বুদ্ধিজম মিনস? বৌদ্ধ ধর্মে বিহার শব্দের অর্থ কী, এটা জিজ্ঞেস করেছে। তো বিহার মানে হচ্ছে যেখানে ভিক্ষুকরা থাকতো বা মাঙ্করা থাকে। তো এর উত্তর হয়ে যাবে অপশন এ রেসিডেন্স অফ মাঙ্ক। আরেকটা শব্দ আছে বিহারের পাশাপাশি, সেটাকে বলে চৈত্যাস। তো বৌদ্ধ ধর্মে চৈত্যাস মানে হচ্ছে সেই জায়গাটা যেখানে কিন্তু এই মাঙ্করা ডিসকাশন করে, ধর্ম নিয়ে চর্চা করে। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন দেখব আমরা। বিজয়া রাজেন্দ্র চোলা টাইটেল ওয়াজ অ্যাডপ্টেড বাই উইচ অফ দ্য ফলোয়িং কিং? প্রশ্নে বলছে বিজয় রাজেন্দ্র চোল উপাধি নিচের কোন রাজা গ্রহণ করেছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাজাধিরাজ। রাজাধিরাজ চোল কিন্তু বিজয় রাজেন্দ্র চোল টাইটেলটা অ্যাডপ্ট করেছিল, উপাধিটা ধারণ করেছিল। এর পিছনে একটা ছোট্ট স্টোরি আছে, সেটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু যদি এই প্রশ্নটা আসে তো তোমার সেই স্টোরি লিঙ্ক করে তোমার মনে পড়ে যাবে। অ্যাকচুয়ালি কী হয়েছিল, যখন রাজাধিরাজের সাম্রাজ্যটা শেষের দিকে ছিল তখন এরা আক্রমণ করেছিল ওয়েস্টার্ন চালুক্যের উপরে, আর ওয়েস্টার্ন চালুক্যের ক্যাপিটাল ছিল তখন কল্যাণপুরম। তো কল্যাণপুরমটাকে এরা নিজের দখলে আনে, আর তারপরে সেই যুদ্ধটা জয় করার পরে টাইটেল অ্যাডাপ্ট করে কল্যাণপুরম গোন্ডা। আর তার পাশাপাশি কিন্তু একটা অভিষেক করায় বীরাভিষেক। তো বীরাভিষেকের সময় নিজের নাম বলেছিল বিজয়া রাজেন্দ্র চোলা। তো সেই থেকে কিন্তু রাজাধিরাজের নাম বিজয়া রাজেন্দ্র চোলা হয়ে যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। দ্য কাচিন হিলস মেক আ বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড উইচ অফ দ্য ফলোয়িং নেবার্স? কাচিন পাহাড় ভারত এবং নিচের কোন প্রতিবেশীর মধ্যে একটি সীমানা তৈরি করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মিয়ানমার। তোমাদের জন্য এখানে একটা প্রশ্ন। কাচিন হিল বা কাচিন পাহাড় ইন্ডিয়ার কোন স্টেটে আছে? ঠিক আছে, এইটুকুটা তো বুঝতে পারলে যে মিয়ানমারের সঙ্গে বাউন্ডারি ফর্ম করছে এই পাহাড়টা। কোন স্টেটে আছে সেটা তোমাকে কিন্তু জানাতে হবে। 7 নম্বর প্রশ্ন। উইচ অ্যামং দ্য ফলোয়িং রিভার অরিজিনেটস ফ্রম দ্য আমারকন্টক? খুব ইজি আর রিপিটেটিভ প্রশ্ন এটা। তো সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা। আমারকন্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি হচ্ছে। 8 নম্বর প্রশ্ন। দ্য ওয়াটার কামস টু ইন্দিরা গান্ধী ক্যানাল ফ্রম দ্য ফলোয়িং রিভার্স? তো প্রশ্নে বলছে যে ইন্দিরা গান্ধী ক্যানালে কোন নদী থেকে জল আসছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সতলজ আর বিয়াস। এই ইন্দিরা গান্ধী ক্যানাল কিন্তু শুরু হচ্ছে পাঞ্জাবে, তারপরে পাঞ্জাব হরিয়ানা হয়ে রাজস্থানে এন্টার করছে, আর রাজস্থানে কিন্তু থার ডেজার্ট অব্দি জল পৌঁছয় এই ইন্দিরা গান্ধী ক্যানাল দিয়ে। এটা কিন্তু ইন্ডিয়ার লংগেস্ট ক্যানাল। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন দেখবো আমরা। হুইলার আইল্যান্ড উইচ ইজ ইউজড বাই ইন্ডিয়া ফর ইটস মিসাইল টেস্ট ইজ লোকেটেড ইন উইচ স্টেট? হুইলার দ্বীপ কোন রাজ্যে অবস্থিত, এটাই জিজ্ঞেস করছে এই প্রশ্নে।
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উড়িষ্যা। হুইলার আইল্যান্ডের কিন্তু এখন নাম চেঞ্জ হয়ে গিয়ে আব্দুল কালাম আইল্যান্ড হয়ে গেছে। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোয়িং ইজ কমন ফিচার অফ ইন্ডিয়ান আইল্যান্ড ইন অ্যারেবিয়ান সি? অ্যারেবিয়ান সি এর আমাদেরকে কমন ফিচার বলতে হবে, মানে সেই সমস্ত দ্বীপ যেগুলো অ্যারেবিয়ান সিতে আছে, আরব সাগরে আছে, সেইগুলোর কি একটা কমন ফিচার আছে? তো সেটা হয়ে যাবে কোরাল। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। সেই সমস্ত দ্বীপ কিন্তু বা সমস্ত আইল্যান্ড কিন্তু কোরাল অরিজিনের আছে। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন, তুলবুল প্রজেক্ট ইজ রিলেটেড টু উইচ অফ দ্য ফলোয়িং রিভার অফ ইন্ডিয়া? তুলবুল প্রকল্প ভারতের নিচের কোন নদীর সাথে সম্পর্কিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঝেলাম। ঝেলামের উপরেই কিন্তু তুলবুল প্রজেক্ট রয়েছে। 12 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোয়িং ইজ আ সিল্ক টেক্সটাইল প্রডিউসিং সেন্টার ইন বিহার? এটা তো তোমরা এমনিও পারবে, এর সঠিক উত্তর হয়ে যাবে ভাগলপুর। আমরা অপশন না দেখেও এর উত্তর করতে পারি, কারণটা হচ্ছে ভাগলপুরকে সিল্ক সিটিও বলা হয়। ঠিক আছে, জাস্ট আমরা অপশন নাম্বারটা দেখে নিই মার্ক করার জন্য। অপশন সি, ভাগলপুরে একটা স্পেশাল ধরনের সিল্ক হয় যেটাকে বলা হয় তসর সিল্ক। সেই তসর সিল্কটা কিন্তু স্পেশালি ভাগলপুরে হয়। 13 নম্বর প্রশ্ন, দ্য ট্রিটি অফ পুরন্দর ওয়াজ সাইন্ড অন জুন 11, 1665 between Mughals and Maratha Chhatrapati Shivaji Maharaj, who represent Mughals in this treaty? তো বলছে 11 জুন 1665 সালে মুঘল এবং মারাঠা ছত্রপতি শিবাজী মহারাজের মধ্যে পুরন্দর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিতে মুঘলকে কে প্রতিনিধিত্ব করেছে সেটা জিজ্ঞেস করছে আমাদেরকে। তো সঠিক উত্তর হয়ে যাবে জয় সিং। জয় সিং 1 হবে। ঠিক আছে, অপশন এ হয়ে গেল কারেক্ট উত্তর। 14 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং শিফট দ্য পিলার্স ফ্রম তোপরা অ্যান্ড মেরঠ টু নিউ দিল্লি? তোপরা আর মেরঠে কিন্তু অশোকার পিলার ছিল। ঠিক আছে, অশোকার যে স্তম্ভগুলো ছিল সেগুলো কিন্তু তোপরায় ছিল আর মেরঠে ছিল। সেগুলোকে একটা সুলতান দিল্লিতে শিফট করিয়ে দেয়। তো সেই সুলতানের নাম আমাদেরকে জিজ্ঞেস করছে, তো সেটা হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। 15 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য লাস্ট কিং অফ আরাবিডু ডাইনাস্টি? আরাবিডু ডাইনাস্টি কোথায় ছিল? এটা বিজয়নগরে ছিল, রাইট? তাহলে আরাবিডু ডাইনাস্টির লাস্ট বা শেষ রাজা কে ছিলেন জিজ্ঞেস করছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শ্রীরঙ্গা 3। 16 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোয়িং ইজ ক্যাটেগরি ইন উইচ কয়েন ইস্যুড বাই ইলতুৎমিশ ক্যান বি কারেক্টলি প্লেসড? তো প্রশ্ন জিজ্ঞেস করছে যে ইলতুৎমিশ দ্বারা যে কয়েনগুলো পাবলিশ করা হতো বা জারি করা হতো সেগুলো কোন ক্যাটেগরির কয়েন আছে সেটা আমাদেরকে বলতে হবে। সেগুলো কি পার্সিয়ান কয়েন ছিল, না অ্যারাবিক কয়েন ছিল, নাকি আফগানি গোল্ড কয়েন ছিল, নাকি ইথিওপিয়ান স্টাইলের কয়েন ছিল? তো সেটা হয়ে যাবে অপশন বি, অ্যারাবিক কয়েন। ইলতুৎমিশ কিন্তু প্রথম টার্কি সুলতান ছিল যে অ্যারাবিক কয়েন্স মানে পিওর অ্যারাবিক কয়েন্স কিন্তু ইন্ডিয়াতে শুরু করেছিল। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন, হু ইন্সপায়ার্ড দ্য ইয়ং বেঙ্গল মুভমেন্ট ইন দ্য 19th সেঞ্চুরি? খুব ইজি, ইয়ং বেঙ্গল মুভমেন্টের সঙ্গে কার নাম যুক্ত আছে? দিরোজিওর, তাই তো? অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, হেনরি ভিভিয়ান দিরোজিও। নেক্সট প্রশ্ন, অ্যাট উইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেসেস দ্য মুসলিম লীগ ওয়াজ ফাউন্ড ইন 1906? নিচের কোন স্থানে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? তো সেটা হয়ে যাবে ঢাকা। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। 19 নম্বর প্রশ্ন, ইন কনটেক্সট উইথ ম্যাক্রো ইকোনমিক্স ফিলিপ কার্ভ ইজ আ রিলেশন বিটুইন দ্য রেটস অফ? তো দেখো, এটা ফিলিপ কার্ভ মানে ইকোনমিক্স থেকে একটা প্রশ্ন আছে। তো জিজ্ঞেস করছে যে ফিলিপ কার্ভ কার কার মধ্যে সম্পর্ক স্থাপন করে গ্রাফের মাধ্যমে। এটা একটা গ্রাফ হয়, ঠিক আছে? তো ফিলিপ কার্ভ অ্যাকচুয়ালি আনএমপ্লয়মেন্ট আর ইনফ্লেশনের মধ্যে রিলেশন শো করে। ফিলিপটে বোঝানো হয় যে যদি ইনফ্লেশন বেড়ে যায় তাহলে আনএমপ্লয়মেন্ট কিন্তু কমে যাবে। আনএমপ্লয়মেন্ট আর ইনফ্লেশনের মধ্যে ইনভার্স রিলেশনশিপ রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, ফিলিপ কার্ভ। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হিউম্যান পভার্টি ইন্ডেক্স ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অফ উইচ অফ দ্য ফলোয়িং ইয়ার? তো প্রশ্ন বলছে যে হিউম্যান পভার্টি ইন্ডেক্স কবে প্রথম পেশ করা হয়েছে বা কবে প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1997-এ। ঠিক আছে, 21 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং হেডস দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া? নিম্নলিখিতগুলির মধ্যে ভারতে কেন্দ্রীয় সরকারের প্রধান কে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রাইম মিনিস্টার। অ্যাসেম্বলিতে কিন্তু মানে লোকসভাতে বলছি আমি, লোকসভাতে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের হেড যে থাকে সে অবভিয়াসলি প্রাইম মিনিস্টারই থাকে।
22 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোইং ইজ জাস্টিকেবল ইন নেচার। তো প্রশ্নে বলছে নিচের কোনটি ন্যায়সঙ্গত। ফান্ডামেন্টাল ডিউটি যদি কেউ আমাদের কেড়ে নেয় তো আমরা কোর্টে যেতে পারবো না। সেরকমই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস, যদি স্টেট পলিসিসের মধ্যে এই ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসিসের অনুযায়ী কাজ না করা হয় তাহলেও কিন্তু আমরা কোর্টে যেতে পারবো না। কিন্তু ফান্ডামেন্টাল রাইটস যদি আমাদের কেউ কেড়ে নেয় আমরা সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট যেতে পারি কিংবা হাইকোর্ট যেতে পারি। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে গেল কারেক্ট উত্তর। 23 নম্বর প্রশ্ন দেখব আমরা, উইচ অফ দ্য ফলোইং ওয়ার্কস অ্যাজ বায়ো ইন্ডিকেটর অফ এনভায়রনমেন্টাল পলিউশন। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এখন যখন এনভায়রনমেন্ট নিয়ে বেশ চর্চায় আছে, এনভায়রনমেন্ট প্রত্যেক জিনিসে আমরা এখন এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি, ঠিক সেরকমই কিন্তু এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট আছে। প্রশ্নে বলছে যে নিচের কোনটি পরিবেশ দূষণের জৈব নির্দেশক হিসেবে কাজ করে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লাইকেন। যেখানে কিন্তু পলিউশন কম থাকে বা পলিউশন থাকে না বলো, সেখানে কিন্তু এই লাইকেনগুলো গাছের মধ্যে গ্রো করে। আর যেখানে বাতাসে বা জলের মধ্যে পলিউশন থাকে সেখানে কিন্তু এরা আর গ্রো করে না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, ইন্ডিয়াজ ঝুম কাল্টিভেশন ইজ নোন বাই উইচ অ্যামং দ্য ফলোইং নেম ইন মালয়েশিয়া। ভারতের ঝুম কাল্টিভেশন বা ঝুম চাষ মালয়েশিয়ায় নিচের কোন নামে পরিচিত। ঝুম কাল্টিভেশন আশা করি তোমরা সবাই জানো, আমরা এই প্রশ্নটা অনেকবার করেছি যে ঝুম কাল্টিভেশন মানে কি। তাহলে এই ঝুম কাল্টিভেশনকে মালয়েশিয়াতে কি নামে ডাকা হয় বা কি নামে চেনে মালয়েশিয়াতে, সেটা হয়ে যাবে অপশন এ, লাডাং। ঠিক আছে, 25 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য টাইটেল অফ দ্য অটোবায়োগ্রাফি অফ মেজর ধ্যানচাঁদ। মেজর ধ্যানচাঁদের অটোবায়োগ্রাফির টাইটেল কি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গোল। 26 নম্বর প্রশ্ন, which country has recently rejected nearly one-third of the Indian spice-related shipments due to salmonella contamination? এটা নিউজেও ছিল রিসেন্টলি। বলছে যে কোন দেশ স্যালমোনেলা দূষিতর কারণে কিন্তু মশলাগুলোকে রিজেক্ট করেছে, 1/3 মশলার যে শিপমেন্ট ছিল সেটাকে কিন্তু রিজেক্ট করেছে কোন দেশ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইউনাইটেড স্টেট এমডিএচ এর মশলা আনিয়েছিল, সেখানে দেখা গেছিলো যে তার মশলার প্যাকেটের মধ্যে স্যালমোনেলা রয়েছে, কিছুটা পাওয়া গেছিলো, তার জন্য কিন্তু তারা পুরো শিপমেন্টটাকে এবার রিজেক্ট করে দিয়েছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, পুলিৎজার প্রাইজ রিসেন্টলি ইন নিউজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ ফিল্ড। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বা কোন ক্ষেত্রের সাথে যুক্ত। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জার্নালিজম। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, 28 নম্বর প্রশ্ন, Recently, which Indian received an honorary knighthood from United Kingdom's King Charles III? সম্প্রতি কোন ভারতীয় ইউনাইটেড কিংডমের রাজা চার্লস তৃতীয় থেকে অনারারি নাইটহুড পেয়েছেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুনীল ভারতী মিত্তল। ঠিক আছে, সুনীল ভারতী মিত্তল কিন্তু নাইটহুড পেয়েছেন চার্লস III থেকে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, Exercise Samudra Lakshmana recently seen in the news is conducted between which two countries? সমুদ্র লক্ষণ অনুশীলন সম্প্রতি খবরে দেখা যায় কোন দুটি দেশের মধ্যে পরিচালিত হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইন্ডিয়া আর মালয়েশিয়া। আর আজকে লাস্ট প্রশ্ন, চাপচার কুট ফেস্টিভ্যাল রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ সেলিব্রেটেড ইন উইচ স্টেট। সম্প্রতি খবরে দেখা গেছে চাপচার কুট ফেস্টিভ্যাল, ঠিক আছে, চাপচারকুট ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মিজোরামে চাপচারকুট ফেস্টিভ্যাল কিন্তু পালিত হয়। আজকে এটা আমাদের কিন্তু 40 নম্বর প্র্যাকটিস সেট ছিল। তার মানে হচ্ছে আমরা বাদবাকি কোশ্চেন তো ছেড়েই দিই, জাস্ট প্র্যাকটিস সেটের কোশ্চেনও যদি ক্যালকুলেট করি তাহলেও কিন্তু তোমাদের কাছে এখন 1200 ডিফারেন্ট কোশ্চেন্স রয়েছে। ঠিক আছে, বেশ একটা বলতে পারো ভালো একটা কোশ্চেন ব্যাংকের মতন কালেকশন তোমাদের কাছে রয়েছে। সো এগুলোকে কিন্তু রিভাইজ করতে থাকো। রিভাইজ যদি করা ছেড়ে দেবে, আমি বলবো যে তুমি 1.5x হোক না কেন তুমি ভিডিও দেখে নাও, তাতেও তোমাদের বেশি না হয়তো 5 মিনিটে রিভাইজ হয়ে যাবে। রিভাইজটা খুব ইম্পর্ট্যান্ট, আদারওয়াইজ কিন্তু আমি আগে কোশ্চেন করাতে থাকবো আর তোমরা কিন্তু পেছনে যা যা পড়ছো সব ভুলতে থাকবে, তাহলে কিন্তু এক্সামের টাইমে এগুলো কোনো মানে হবে না। ঠিক আছে, তার জন্যই বলবো রিভাইজটা করতে থাকো। আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে আর কমেন্ট করে তুমি তোমাদের কোয়েরি মন্তব্য যা আছে সেটা আমাকে জানাতে পারো। তোমাদের লাইক আর কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে, তো তার জন্যই বলবো যে লাইক আর কমেন্টটা করে দেবে।
তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে, তাহলে সেও এখান থেকে কিছু শিখতে পারবে। যদি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, কারণ আগামীকাল থেকে ম্যাথ ক্লাস শুরু হচ্ছে সকাল 9টায়। তো সেটার নোটিফিকেশনও তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।